কটা সিটি আছে বলে যেত বাবা? 152টা। তোরা রোজ কবার উঠিস বাবা? আমরা উঠি অনেক। কিসে পড়িস? হাফেজে। খুব ভালো। কি নাম তোর? আকবর আলী। ইমামবাড়া অত্যন্ত সুন্দর জায়গা, কিন্তু দুঃখের বিষয় এর কোনো রক্ষণাবেক্ষণ নেই। মহাসিনের অবদান বলবো কি, আমরা যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের এখন দেখেছি আপাতত, যে ওয়াকফ বোর্ডের সম্পদ উনি দান করেছেন, এখনও পর্যন্ত যে মানুষগুলো পেয়ে যাচ্ছে, যেটা বলে মাইনরিটি টাকা যে পেয়ে যাচ্ছে এখনও পর্যন্ত পাচ্ছে, সেই অবদানটা বিশাল বিশাল একটা অংশ। চলেছি হুগলি ইমামবাড়া, হুগলির অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থান। দুধারে সারি সারি দোকান আর বড় বড় বাড়িগুলিকে পিছনে ফেলে আমরা অনায়াসেই পৌঁছে গেলাম ইমামবাড়ার গেটের সামনে। কিভাবে আসা যায় এই ইমামবাড়াতে তা এখনই বলে সময় নষ্ট করব না। আসুন মূল ভিডিওতে প্রবেশ করি। এটা হলো ইমামবাড়ার সামনের দৃশ্য। ওইটাই হলো ক্লক টাওয়ার। এখন ভিতরে প্রবেশ করছি। দীর্ঘ ফটক, বেশ বড় দরজা। দরজার সামনেও কারুকার্য দেখার মতো। বহু মানুষ এই দিন প্রবেশ করছেন ইমামবাড়া দর্শনের জন্য। ডান দিকে রয়েছে একটা তাজিয়া রাখার ঘর। এইটাই হলো তাজিয়া। এগুলি মুহররমের সময় রাস্তায় বের করা হতো। এখন এগুলি সংরক্ষিত করা হয়েছে। গেটের সামনে লেখা আছে তাজিয়া। এখানে টিকিট সংগ্রহ করতে হয় মাথাপিছু 10 টাকা করে। এনারাই এখানে টিকিট দেন। আমরাও টিকিট সংগ্রহ করলাম। ইমামবাড়া কেন আসবেন, কি এর ঐতিহাসিক গুরুত্ব, জাতি ধর্ম নির্বিশেষে কেন হাজার হাজার মানুষ এখানে আসেন, আর কি বা দেখেন, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি একটি ব্যতিক্রমী হতে চলেছে এবং মজাদার। একদিনে ছুটি থাকলে আর সময় থাকলে সুযোগ থাকলে অবশ্যই আসুন সপরিবার এখানে। আসুন ইতিহাসের টানে। 150 ফুট উঁচু ক্লক টাওয়ারের চূড়াতে উঠে হুগলি নদীর সৌন্দর্যকে প্রত্যক্ষ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা, তার সাথে 200 বছরের প্রাচীন ঘড়িটির সম্বন্ধে যখন জানবেন তখন কথা দিচ্ছি বিস্ময় লাগবেই। আরও বিস্ময় লাগবে যখন ঘড়িটির যন্ত্রাংশ ও ঘণ্টাগুলি দেখবেন আর জানবেন। ওয়াচটারে ওঠার আগে হুগলি ইমামবাড়া সম্পর্কে দু এক কথা শোনাই। ব্যুৎপত্তিগত অর্থ যাই থাক, ইমামবাড়া শব্দের অর্থ ইমামের বাড়ি, আর এটি হলো শিয়াপন্থী মুসলিমদের মিলনস্থল। ইমামবাড়া কোনো মসজিদ নয়, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান গৃহ। বিশেষত মুহররমের উৎসবের সময় এটি একটি জমায়েত স্থান। আসি ইতিহাসে। ইরান থেকে আগত লবণ ব্যবসায়ী আগা মোহাম্মদ মোতাহার ও চাল ব্যবসায়ী আগা ফয়জুল্লাহ ইম্পাহানি, এদের উত্তরপুরুষ হলেন হাজি মোহাম্মদ মহসিন, যিনি ইতিহাস প্রসিদ্ধ দানশীল ব্যক্তি
এবং এই ইমামবাড়া নির্মাণের জন্য যিনি হোতা। শিক্ষা দীক্ষায় ও মহান ব্যক্তিত্বের অধিকারী মহসিনের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন দেশ বিদেশ ভ্রমণে। দেশ বিদেশ ভ্রমণের সুবাদে প্রাপ্ত জ্ঞানে মোহাম্মদ মহসিন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল সম্পত্তির জনসেবায় দান করার জন্য ওয়াকফ ডিড বা দলিল তৈরি করে যান। হাজী মোহাম্মদ মহসিনের দান করা টাকায় তৈরি হয় এই ইমামবাড়া। আরও কত কিছু তৈরি হয়েছিল। হুগলি মহসিন কলেজ, ইমামবাড়া হাসপাতাল, এছাড়া এপার বাংলায় ওপার বাংলায় জুড়ে রয়েছে এমনকি বাংলাদেশেও অনেক কলেজ, মাদ্রাসা ও ইমামবাড়া তাঁর টাকায় গড়ে উঠেছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ। হাজী মোহাম্মদ মহসিনের সৌজন্যে গড়ে ওঠে ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ডের টাকায় এই রাজ্যেও চলছে বহু মাদ্রাসা ও বৃত্তি প্রদান। মহাসিনের অবদান বলবো কি, আমরা যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের এখন দেখেছি আপাতত, যে ওয়াকফ বোর্ডের সম্পদ উনি দান করেছেন, এখনও পর্যন্ত যে মানুষগুলো পেয়ে যাচ্ছে, যেটা বলে মাইনরিটি টাকা যে পেয়ে যাচ্ছে এখনও পর্যন্ত পাচ্ছে, সেই অবদানটা বিশাল বিশাল একটা অঙ্কের জায়গা। এবং কি ওনার সঙ্গে ওয়াকফ বোর্ড শুধু ওই সম্পত্তি নয়, যত মুসলিম গ্রামের ওয়াকফ বোর্ড থেকে কবরস্থান ঘেরা থেকে আরম্ভ করে উনি যে দান করেছেন, সেই দান কিন্তু অতুলনীয়, এখন শেষ হওয়ার মানে কথা নয়। এবং আর একটা বিশেষ উনি যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের ইমামবাড়া হসপিটাল চুচুড়ো হুগলি মহসিন কলেজ, হুগলি মহসিন কলেজ, উনি যে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করে দিয়েছেন, মানে কি বলবো, মানে অতুলনীয় ব্যাপার একটা। আর ওনার শিক্ষার ব্যবস্থাটা মানে মুসলিমদের পড়ার আগ্রহটা আরও কিন্তু আরও বাড়িয়েছে। আরও কলেজ, বড় বড় কলেজ তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে ওনার। হ্যাঁ আচ্ছা, তাহলে এইদিকে এই ইমামবাড়া গড়ে ওঠার সম্পূর্ণটা দেখে যেতে পারেননি হাজী মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন তার জীবদ্দশায় এই হুগলি ইমামবাড়া নির্মাণের জন্য উপরে উঠি না। একজন মোতোয়ালি নিয়োগ করে যান। মোতোয়ালি হলো ওয়াকফ সম্পত্তি দেখাশোনা ও পরিচালনা করার জন্য নিয়োজিত ব্যক্তি। কিন্তু এই মোতোয়ালি মারা যাওয়ার পর যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি অর্থ তছরূপের দায়ে অভিযুক্ত হন। পরে ইংরেজ সরকারের হস্তক্ষেপে মৌলভী সৈয়দ কেরামত আলী মোতোয়ালি নিযুক্ত হলে ইমামবাড়ার কাজ সম্পন্ন হয়। শুরু হয়েছিল 1841 সাল নাগাদ এবং এই ইমামবাড়ার কাজ শেষ হয় 1861 সালে। প্রায় 20 বছর ব্যয় হয়েছিল এই ইমামবাড়াটা তৈরি হতে, আর ব্যয় হয়েছিল 2,17,413 টাকা। এই ইমামবাড়ার বয়স এখন 160 বছর অতিক্রম করেছে। ফেটে পড়ছে প্লাস্টার। দীর্ঘকাল ধরে এর প্রতি নজর দেওয়া হয়নি। ইট বেরিয়ে পড়েছে, পলেস্তারা খসে পড়েছে, চুনকাম হয়নি। এটি আমাদের গর্বের জিনিস, যেটা আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য রেখে গেছে। এটা আমাদের হেরিটেজ, কিন্তু এর কোনো সম্মান রক্ষা আমরা করতে পারছি না। এটা অত্যন্ত আক্ষেপের বিষয়। এই সুন্দর জায়গা দেখে এই আক্ষেপ আমার মনে বারবারই জেগে উঠছে এবং এই আক্ষেপের সুরাহা হোক, আমি সমস্ত এর দর্শকবৃন্দদেরও তাই আবেদন জানাচ্ছি। দেয়ালের প্লাস্টার খসে গেছে। দ্বিতল গৃহে যারা থাকে তাদেরকেও দেখা যাচ্ছে। ফোয়ারা দিয়ে জল পড়া শুরু হয়েছে আর পায়রাদের উড়াউড়ির খেলা। ক্লক টাওয়ারে উঠতে চলেছি। হুগলি ইমামবাড়ার মূল আকর্ষণ হলো ক্লক টাওয়ার। 1852 খ্রিস্টাব্দে সৈয়দ কেরামত আলী 11,721 টাকা ব্যয় করে এই ঘড়িটি লন্ডন থেকে আনেন। এই ঘড়িটি নির্মাণকারী সংস্থা মোসাস ব্ল্যাক অ্যান্ড মারে কোম্পানি। ঘড়িটি রয়েছে দুটি ডায়াল, একটি রাস্তার দিকে এবং অপরটি ইমামবাড়ার ভিতরের চত্বরের দিকে। এই ঘড়িটি
লন্ডনের বিগ বেন ঘড়ির সমতুল্য। 152টা সিঁড়ি উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছে। এখান থেকে হুগলি নদী ও জুবিলি বিচ বেশ ভালোভাবেই দেখা যায়। এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। বেশ চড়াই, উঠতে খুব কষ্ট লাগবে, হাঁপিয়ে যাচ্ছিলাম। এটা কি যে সেতু দেখা যাচ্ছে এখান থেকে? কি এই সেতুটা কি? হুগলি ব্রিজ। হুগলি ব্রিজ। এটা ট্রেন চলে নাকি এটা দিয়ে? একটু আগেই তো গেল। এদিকে সব তোদের বাড়ি এখানেই? ওই তো নিচে দেখা যাচ্ছে। ওই তো সব স্ট্যান্ড। ও এটাই তোদের বাড়ি? 152টা সিঁড়ি। তোরা রোজ কবার উঠিস বাবা? আমরা উঠি অনেকবার। অনেকবার অনেকবার উঠি। দৌড়ে দৌড়ে উঠে বললো রে এরা। সুমিতা দিকে আসতে পারবো অসম্ভব ব্যাপার, আমি পাচ্ছি না। চলো এখান থেকে এটা কি দেখা যাচ্ছে? এটাতেও গঙ্গা দেখা যাচ্ছে, এখান থেকেও গঙ্গা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এই যে এখান থেকে গোটা ইমামবাড়া চত্বর এবং হুগলি নদী স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার উপরটা অবধি দেখা যাচ্ছে। নিচে থেকে ইমামবাড়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। পাখির চোখে দেখুন ইমামবাড়ার ভেতরের চত্বর, ওই সেই ফোয়ারা। মানুষজনকেও কত ছোট ছোট মনে হচ্ছে এখান থেকে। তাহলে আন্দাজ করা যায় আমরা কতটা উপরে উঠেছি। মানুষগুলোকে যেন পিঁপড়ের মতো দেখতে লাগছে। ক্লক টাওয়ারের সর্বোচ্চ চূড়াতে এখন আমরা। সেখানে বিভিন্নজন এই টাওয়ারের গায়েতে, দেয়ালের গায়েতে বিভিন্ন জিনিস, উদ্ভট সব জিনিস লিখে গেছে, যেগুলো একেবারেই কাম্য নয়। আবার সেই 152টা সিঁড়ি নামতে হবে আমাদের। এই নেমে চলেছি নিচের দিকে। এইটা সেই ঘড়ির যন্ত্রাংশের ঘর। ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না। এখানেই রয়েছে সেই 3টে ঘন্টা। সেই 3টে ঘন্টা সম্পর্কে আমি একটু বাদে বলছি। ঘড়ির যন্ত্রাংশ এগুলি। চুঁচড়ো থেকে বা হুগলি স্টেশন থেকে খুব সহজেই এখানে আসা যায় অটো বা টোটোর মাধ্যমে। হুগলি স্টেশন থেকে বা চুঁচুড়া স্টেশন থেকে। এই সেই ঘড়ির ডায়াল। আমার নাম হচ্ছে শিবনাথ। আমি যার চ্যানেলে কথা বলছি এনার নাম তো বুদ্ধদেব পাত্র, আপনারা জানেন, এবং এনার সঙ্গে কিন্তু আমার প্রথমত বিশাল বন্ধুত্ব, এটা আমি বলে দিই। তবে আমরা একসাথেই এসেছি। এই ইমামবাড়া নিয়ে যেটুকু আমার বলার আছে আমি বলি। এই ইমামবাড়া মোহাম্মদ মহসিন এই কিন্তু তৈরি করেছিলেন, মানে তৈরি করেছিলেন বলে তাকে দানবীর বলা হয়। প্রচুর টাকা পয়সা দান করেছিলেন এই ইমামবাড়া তৈরির জন্য।
তারপরে উনি যখন মারা যান, তারপরে মোহাম্মদ কেরামত আলী আসেন। ওই কেরামত আলী উনিও কিন্তু টাকা পয়সা ব্যয় করে এই যে ঘড়িঘর দেখলাম ইত্যাদি রয়েছে, এইগুলো কিন্তু উনি তৈরি করার জন্য প্রচুর টাকা পয়সা ব্যয় করেছিলেন। লন্ডনের বিগ বেন যেখানে কিন্তু এই ঘড়িঘর আছে, আর তারপরেই আমাদের এই হুগলির বুকে এই যে ইমামবাড়া রয়েছে, এই ইমামবাড়াতে যে 3টে ঘন্টা আছে, বিখ্যাত ঘন্টা, বড় বড় সাইজের ঘন্টা, 80 মণ, 40 মণ আর 60 মণ, 3 টাইপের ঘন্টা আছে। 15 মিনিট অন্তর অন্তর বাজছে 40 মণেরটা, আর 1 ঘন্টা অন্তর বাজছে 80 মণেরটা। মানে এটা বলা যায় একটা বিস্ময়কর ব্যাপার। এই ঘড়ি ঘর বা এই ঘড়ি দেখার জন্য বহু পর্যটক আসছেন, তার জন্যই তার টানা আমরা এখানে এসেছি। তাছাড়াও এখানে মহরমের সময় বিভিন্ন ধরনের যে তাজিয়া আছে, বিভিন্ন যে মানে দর্শনার্থীরা যারা আসেন মুসলিম ধর্মের বিশেষত, তারা কিন্তু এখানে থাকতে পারেন। আর একদিকে কিন্তু বর্তমানে মাদ্রাসা তৈরি হয়েছে। আমরা সমস্ত জায়গাটাকে আরেকবার বলবো, ক্যামেরাটাকে একবার চতুর্দিকে আবার রাউন্ড দিয়ে দেখিয়ে দিন। ওই দিকটা, ঠিক ওই দিকটা হচ্ছে কি না, আমি যেটা বলছিলাম, মহরমের সময় যে লোকজন আসেন তারা কিন্তু ওই দিকগুলো থাকার ব্যবস্থা করা হয়। ওইদিকে দেখুন তাজিয়ার ওই যে ব্যাপারটা, তাজিয়ার সময় যেগুলো বার করা হয় বিভিন্ন এলাকা থেকে, সমস্ত যারা মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তি তারা আসেন, ওইগুলো কিন্তু নিয়ে যান। এখানে অনেক কটা আছে। আর এই দিকটা বর্তমানে এটা মাদ্রাসাতে পরিণত হচ্ছে। মাদ্রাসার নামও আছে, মাদ্রাসার নাম হচ্ছে হাউজা ইলমিয়া। এই মাদ্রাসার নাম হচ্ছে হাউজা ইলমিয়া। ধন্যবাদ, ধন্যবাদ শিবনাথকে, অসংখ্য ধন্যবাদ। তোমাকে এখন চলেছি সূর্য ঘড়ির দিকে। একেবারেই হুগলি নদীর তীরে। এখানকার আবাসিক যারা ছাত্ররা আছে তারা খেলাধুলা করছে, তাদের মধ্যেই একজন হলো হ্যাঁ রায়গঞ্জ, রাজারহাট। আচ্ছা, ওখানে কি মাদ্রাসা? কিসে পড়িস? হাফেজে। খুব ভালো। কি নাম তোর? আকবর আলী। এটাই হলো সূর্য ঘড়ি। এক, 2, 3, 4, 5, 6 করে এভাবে কাটা আছে এখানে। জন্য এটা ঢালাইয়ের করে দিয়েছে। ঢালাই যদিও নয়, বেশ এটা পাথরের মতো লাগছে, পাথর কেটে বসিয়ে দিয়েছে। বেশ শক্তপোক্ত। মানে সূর্যের যে অবস্থান, সেই সূর্যের অবস্থান যেরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, সেই অনুযায়ী কিন্তু এখানে টাইম দেবে। এটা সেই কি বলবো, একদম অরিজিনাল একদম ঘড়ির মতনই টাইম দেয়। তার ছাওয়াগুলো এখানে মনে হয় পড়ে, ওই দাগগুলো কাটা আছে, দাগগুলো কাটা আছে। এখানের ঘড়িটার বিশেষত্ব কত দূর পর্যন্ত দেখা যাবে আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে, দেখান একবার, এখানে রয়েছে মনে হয় 4, এটা হচ্ছে 6, এটাও 7, এটাও 7, কিন্তু না এটা 8, 9, 10, 11, 12 এই অনুযায়ী কিন্তু মানে ইয়েটা পড়বে। আবার 6, 7 এইভাবে 4 দুপুর হয়ে যাওয়ার পর আবার 6টা 3, 4 5, 6 এদিক থেকে আবার 7 চলে আসবে। না 6, এটা লম্ব করে 6, 7, 8, 9, 10, 11, 12। আর এখানে টাইমটা দেখান, এই মানে যে প্রাচীন, কারণ 1841 আমি বলছিলাম এখানে তৈরি হতে শুরু করেছে, শেষ হয়েছে 2255 মানে 55 সাল। না না টাইমের ব্যাপার এটা না না ল্যাটিটিউড, না না এই ল্যাটিটিউড এত ডিগ্রি এত মিনিট, এত ডিগ্রি এত মিনিট। এইটা তো পুরনো, তো ওইটা এই তো অরবিন্দদা, চলুন আমরা গঙ্গার একটু হাওয়া খেয়ে নিই। প্রতিদিন কিছু দোকানও বসে এখানে, কিছু খাবারের স্টল রয়েছে। ভ্রমণার্থীরা এখানে এখান থেকেও খিদে পেলে খাওয়া যায়। ফুচকা, ঝালমুড়ি বা অন্যান্য খাবারও এখানে রয়েছে। হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আছি, কিছু নৌকা বাঁধা আছে,
সেই নৌকায় চড়ে এখান থেকে চাইলেই নৌকা ভ্রমণ করা যায়। খুব সামান্য টাকার বিনিময়ে এখানকার মাঝিরা নৌকা ভ্রমণের আস্বাদ দেন। কিছুক্ষণ গঙ্গার তীরে কাটাতে পারলেও বেশ ভালো লাগবে। গঙ্গা সেই যুগ যুগ ধরে বয়ে চলেছে এর পাশ দিয়েই। এই গঙ্গার তীরেই যে স্থাপত্যটা গড়ে উঠেছে তার বয়সও 160 বছর অতিক্রম করেছে। গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে আজকের এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।